প্রথমেই নজর রাখবো আজকের 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণায় 2 কোটি 16 লক্ষ আবেদন, 17 আগস্টে কারা পাবেন টাকা আর কাদের অপেক্ষা, নবান্নের সম্পূর্ণ গাইডলাইন। রাস্তায় টোটোর দাপাদাপি অতীত, ই রিক্সা নিয়ে এবার কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের। শিল্পের সুদিন ফেরাতে জমি নীতিতে আমূল বদল, মঙ্গলে নবান্নে জরুরি বৈঠকের ডাক শিল্পমন্ত্রীর। সতর্ক করছি, সুধরে যান, রাস্তায় বালিপাথর ফেলা নিয়ে হুঁশিয়ারি অগ্নিমিত্রার, হবে জরিমানাও। এবার সন্ধেতেও খোলা থাকবে সরকারি হাসপাতালের ওপিডি, বাংলা স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী। বিজেপির কারা তোলাবাজ, বিধানসভা ধরে তালিকা বানাতে বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি ঋতব্রতর। লুকোচুরি পেরিয়ে অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। রাজনীতির সাপ্লাই লাইন বন্ধ হলে চলবে না, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন ঋতব্রত। আয়ুষ্মানে ছোট নার্সিংহোমেও মিলবে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস সুবিধা, পিছিয়ে পড়াদের জন্য বড় ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। তৃণমূল আমলে 200 কোটির এসজেডিএ দুর্নীতি, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত, ইঙ্গিত মন্ত্রী শঙ্করের। এই প্রথমবার লোকতন্ত্র সেনানী সম্মান প্রদান করবে রাজ্য। দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বললেন দিলীপ ঘোষ। আমরা কি জেনজির কথা শুনতে ব্যর্থ হয়েছি, সিজেপির আন্দোলনের পর আত্মসমালোচনার সুর শশীর গলায়। সব রকমের সাহায্য করব, ঝাড়খণ্ডে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীদের সমর্থন সিজেপি। আরজিকর থেকে পরপর উধাও রোগী, হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য। লোকভবনে জনতার দরবার, স্বাধীনতার স্বাদে ফিরে দেখা বাংলার বিপ্লবীদের। সব রাস্তা ক্যামাক স্ট্রিটে, ভবানী ভবনে অভিষেকের আপ্তসহায়ককে জেরা নিয়ে বললেন ঋতব্রত। এনসিপিআই এখনও এনডিএ শরিক নয়, লোকসভার খাতায় তৃণমূলই, নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে দাবি আবু খালিলুলের। সপ্তম পে কমিশনের শর্ত ঘোষণা, বার্ষিক 5% বাড়তে পারে বেতনও, জানালো নবান্ন। যাদবপুর স্টেশনে 3000 বর্গমিটার শপিং হাব, ছোট ব্যবসায়ীদের জন্য খুলবে বড় আয়ের পথ। এবার ঘরে ঘরে রানী লক্ষ্মীবাই, ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ মিলবে সরকারি স্কুলেই। 22শে শ্রাবণী ইতিহাসের পুনরুদ্ধার, পর্যটকদের জন্য খুলে গেল শান্তিনিকেতন গৃহের দ্বার। বাবার লড়াই ক্যান্সারের সঙ্গে, অভাবে সংসারে ডাক্তার হওয়ার স্বপ্ন, নিতে দুর্দান্ত ফল ঝাড়গ্রামের সাগরের। নবান্নে মাছ, মিষ্টি অ্যান্ড মোর, এবার বিরোধী আপ্যায়নে জ্যোতি বুদ্ধ মমতাকে হারালেন শুভেন্দু। জোড়াফলায় বিদ্ধ বাংলা, বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, আবার ভাসবে গাঙ্গীয় জেলাগুলি। আসছে আমূল পরিবর্তন, ডিজিটাল ব্যবস্থায় বদলে যাবে কলকাতা মেট্রোর স্টেশন পরিচালনা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, 2025-এর নতুন নিয়মেই নিয়োগ, হাইকোর্টে জানালো এসএসসি। উত্তর দক্ষিণ 24 পরগনা অ্যাম্বুলেন্সের খালাসি থেকে কোটি টাকার মালিক, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। আবার চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, একে বৃষ্টি, তার উপর ভাঙা রাস্তায় ভোগান্তি চরমে। নিলাম করেও সম্পত্তি ফেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ লাইব্রেরিতে ঠাঁই পেল পঞ্চকোট সাম্রাজ্যের ইতিহাস। বৃষ্টিতে ঠাঁই দাঁড়িয়ে রাহুল প্রিয়াঙ্কা, ছাতা মাথায় অন্য সাংসদরা, দেখেই সংসদের নকশা বদলের নির্দেশ স্পিকারের। নামেই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে ফুটবল নয়, ছক ছিল নিট প্রশ্ন ফাঁসের, জানালো সিবিআই। রুশ তেল কেনার শাস্তি, ভারতের উপরে 100% শুল্ক চাপাবে আমেরিকার, সেনেটে পাশ বিল। চীনের নাম বদলে চেনা ছকের পাল্টা চাল, অরুণাচলের 27টি এলাকাকে সরকারি মানচিত্রে নথিভুক্ত করল ভারত। 5 স্টার হোটেলে পচা মাংস, ফাঙ্গাস ধরা সবজি, খাদ্য নিরাপত্তা দপ্তরের হঠাৎ অভিযানে চাঞ্চল্য। সরকারের সঙ্গে প্রথম দফার বৈঠকে ইতিবাচক ইঙ্গিত, তবু আন্দোলন চালিয়ে যাবেন ঝাড়খণ্ডের পড়ুয়ারা। নারী সংরক্ষণ বিল ইস্যুতে তর্কে জড়ালেন রাহুল, রিজিজু, ডিলিমিটেশন খোঁচা কংগ্রেস সাংসদদের। রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে আন্দোলন চালিয়ে যাক বিরোধীরা, চাইছে বিজেপি। প্রশ্ন করা ভালো, কিন্তু রাষ্ট্রের প্রতি দায়িত্ব প্রত্যেক প্রজন্মের, জেনজিকে বার্তা মোদির। মোদির সঙ্গে সৌজন্য বৈঠকে রাঘব চাড্ডা, প্রধানমন্ত্রী দেখানো পথে এগোতে পেরে কৃতজ্ঞ পোস্ট সাংসদের।
এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বিতার লক্ষ্যে শুরু হওয়া অন্নপূর্ণা যোজনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে আয়োজিত বিশেষ সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 17 আগস্ট থেকে প্রথম দফার যোগ্য আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই প্রকল্পের অর্থ। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন যে রাজ্যে বিজেপি সরকার যতদিন থাকবে প্রতি মাসে ঠিক দ্বিতীয় সপ্তাহের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই ভাতার টাকা জমা হতে থাকবে। গত 31 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল। নবান্ন সূত্রের খবর, রাজ্য জুড়ে অভাবনীয় সাড়া পাওয়া গেছে এবং সব মিলিয়ে প্রায় 2,16,00,000 আবেদনপত্র জমা পড়েছে। বর্তমানে নবান্ন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সরকারি আধিকারিকেরা নথিপত্র এবং যোগ্যতার মানদণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখছেন। যাচাইয়ের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। কোনো ত্রুটি না থাকলে এবং নির্ধারিত শর্তাবলী পূরণ করলে যোগ্য আবেদনকারী প্রত্যেকেই সরকারি সহায়তা পাবেন। টাকা পাওয়ার নিয়ম এবং সময়সূচি নিয়ে স্পষ্ট ধারণা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত আবেদনকারী 10 জুলাইয়ের মধ্যে আবেদন জমা দিয়েছেন এবং যাদের সমস্ত নথিপত্র যাচাই শেষে সঠিক বলে প্রমাণিত হয়েছে, তাদের 17 আগস্টের আগেই তালিকাভুক্ত করা হচ্ছে। তারা প্রথম দফাতেই 17 তারিখ সরাসরি টাকা পাবেন। যারা 11 থেকে 31 জুলাই আবেদন করেছেন, তাদের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এই সময়ের মধ্যে জমা পড়া আবেদনের সংখ্যা বিপুল হওয়ায় নথিপত্র পরীক্ষা করার জন্য কিছুটা বাড়তি সময় লাগবে। তবে স্ক্রুটিনি সম্পূর্ণ হওয়া মাত্রই পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টেও টাকা চলে যাবে। অগস্ট মাসে যাচাই প্রক্রিয়া কারণে 17 তারিখে টাকা দেওয়া হলেও সেপ্টেম্বর মাস থেকে নিয়ম মেনে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহের নির্দিষ্ট দিনে স্বয়ংক্রিয়ভাবেই ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠাবে রাজ্য। সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্প নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর এবং ভুয়া খবরের বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বস্ত করে বলেন, মিথ্যা প্রচার এবং ভুয়ো খবরে কান না দেওয়ার জন্য প্রতিটি যোগ্য নারী তার অধিকারের টাকা নিশ্চিতভাবেই পাবেন। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা সমাজ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও নবান্ন থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। রাস্তায় টোটো দাপাদাপি বন্ধ করতে এবার তৎপর পরিবহন দপ্তর। সপ্তাহখানেক আগেই এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই নির্দেশ বাস্তবায়নের জন্য রাজ্য পুলিশকে আরও কড়া হতে বলা হলো। এই মর্মে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। অভিযোগ, রাস্তায় টোটো রমরমার জেরে ব্যাপক সমস্যায় পড়ে বাস থেকে শুরু করে সাধারণ গাড়িগুলি। একসময়ের প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে রেখেছিলেন বাস চালকরা। পালাবদলের পর এই দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে পরিবহন দপ্তর। জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহন দপ্তরের প্রধান সচিব রবীন্দর সিং। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুসারে মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য ই-রিক্সা নির্ধারিত। জানা গিয়েছে, গত 17 আগস্ট রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহন দপ্তরের প্রধান সচিব রবীন্দর সিং। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুসারে মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য ই-রিক্সা নির্ধারিত। এই সমস্যার সমাধানে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় অনুমোদনহীন টোটো চলাচল আটকাতে পুলিশকে কড়া হতে বলা হয়েছে। দরকার পড়লে অধস্তন পুলিশ আধিকারিকদের যথাযথ নির্দেশ দিতে বলা হয়েছে। যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে 1988 সালের মোটর ভেহিক্যালস অ্যাক্ট এবং সংশ্লিষ্ট বিধি অনুসারে পদক্ষেপ নিতে বলা হয়েছে। রাস্তায় টোটো দাপাদাপি নিয়ে অতীতে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে। এবার সেসব লাগাম টানতে উদ্যোগী রাজ্যের পরিবহন দপ্তর। এই সমস্যার সমাধানের জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠিও দেওয়া হলো। তৃণমূল আমলে রাজ্যের শিল্প কর্মসংস্থান তলানিতে ঠেকেছিল। এক লহমায় যেন কয়েক যুগ পিছিয়ে গিয়েছিল বাংলা। সেই ক্ষতি মেরামত সময় সাপেক্ষ নিঃসন্দেহে, কিন্তু বর্তমান রাজ্য সরকার কার্যত আলোর গতিতে তা করতে মরিয়া। বিন্দুমাত্র সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব রাজ্যের শিল্পক্ষেত্রে জোয়ার আনতে যা যা পদক্ষেপ প্রয়োজন তার সবকটি নেওয়া হয়েছে। এবার শিল্প সংস্থাকে জমি দিতে নীতিতে আমূল বদল আনতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগে ঘোষণা করা হয়েছিল 15 আগস্টের মধ্যে শিল্পনীতি জমিনীতির প্রাথমিক খসড়া তৈরি হয়ে যাবে। কি হবে চূড়ান্ত জমি নীতি তা স্থির করতে আগামী মঙ্গলবার 11 আগস্ট নবান্নে জরুরি বৈঠক ডাকলেন শিল্পমন্ত্রী তাপস রায়। সমস্ত অংশীদারদের হাতে তাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল কলকাতার এক প্রেক্ষাগৃহে শিল্প সংক্রান্ত একটি আলোচনা সভা ছিল। তাতে মূল বক্তা ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, ছিলেন শিল্পপতি রাজীব সিং
কুলভূষণ আগরওয়াল, পার্থিব নেউটিয়ারা। এখানে তাপস রায় ঘোষণা করেন 11ই আগস্ট নবান্নে সব অংশীদারদের নিয়ে বৈঠক, রাজ্যে চূড়ান্ত জমিনীতি প্রকাশ্যে আনার আগে সকলের কাছে এই নিয়ে মতামত চাওয়া হবে। আপনাদের সবাইকে বৈঠকে স্বাগত। বিগত সরকারের আমলে কিভাবে শিল্প সম্ভাবনাকে তিলে তিলে নষ্ট করা হয়েছে তা বলতে গিয়ে তাপস রায়ের বক্তব্য, বাংলা এখন এগোনো শুরু করেছে। গত 15 বছরে তো বটেই, তার আগের সরকারের ক্ষেত্রেও অবহেলা করা হয়েছে শিল্পক্ষেত্রকে। আমি একজন স্টার্ট আপ মন্ত্রী, আমার আগে যারা ছিল তারা কিছুই রেখে যায়নি আমার জন্য। কোনো ল্যান্ড ব্যাংক ছিল না, জমিনীতি ছিল না, এমনকি ইনসেন্টিভ পলিসিও তুলে নেওয়া হয়েছিল। নো অবজেকশন সার্টিফিকেট পেতে 9 থেকে 10 দিন অপেক্ষা করতে হতো, তাতেই কাজ করার ইচ্ছে চলে যেত। আগে টাটা বা কুমার মঙ্গলম বিড়লারা শুধু নয়, 6,688টি ছোট বড় কোম্পানি বাংলা ছেড়ে গেছে। কারণ সবার জানা, বাংলায় বিনিয়োগে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। বলেন, আধুনিক বাণিজ্য নীতি ইনসেন্টিভের উপর নির্ভর করে। আপনারা নিয়োগকর্তা, আমরা কর্মী, আমরা বাংলার উন্নয়নের শরিক মাত্র। পরিকাঠামো ঠিক করতে হবে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করব। বিনিয়োগ আগ্রহ দেখিয়েছে মিৎসুবিশি। ইউরোপের সঙ্গে কথা চলছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে সিন্ডিকেট চার্জ, তোলাবাজি নিয়েও ব্যবস্থা নিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী এবং আমি আপনাদের সেবায় আছি। যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন, যা করার করব। জমিনীতি চূড়ান্তভাবে স্থির করতে 15ই আগস্ট সময়সীমা স্থির করা হলেও 11 তারিখ এ নিয়ে বৈঠক ডাকায় অনেকে মনে করছেন এই কাজে আরও কিছুটা সময় লাগতে পারে। সল্টলেকে বিজেপি কার্যালয়ে জনতার মুখোমুখি পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুনলেন সমস্যার কথা, তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। প্রায় ঘণ্টাখানেক নাগরিকদের কথা শোনেন তিনি, তা নোট ডাউন করতেও দেখা গিয়েছে তাকে। সেখান থেকে বেরিয়ে রাস্তায় যেখানে যেখানে বালি, ইট, পাথর ফেলে রাখা, রাতে বাস, প্রাইভেট গাড়ি বেআইনি পার্কিং নিয়ে সরব হয়েছে। রাস্তা আপনার নয়, বেআইনি কাজ করলে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। গতকাল সল্টলেকে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত মুখোমুখি কর্মসূচি ছিল। আগে থেকেই তা এলাকার মানুষদের জানিয়ে দিয়ে হয়েছিল। সেই মোতাবেক কর্মসূচি চলে। সেখান থেকে বেরিয়ে অগ্নিমিত্রা বলেন, আমি আসব, আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। সমস্যার কথা শুনলাম, আগামী দিনেও আসব। কবে আসব তা ঠিক করিনি, তা জানিয়ে দেওয়া হবে। তবে এই কর্মসূচি এখনও জেলার পুরসভাতে শুরু হয়নি। মন্ত্রী বলেন, কর্পোরেশন এলাকাগুলির মানুষের সমস্যা শোনা হচ্ছে। বাকি পুরসভাগুলিতেও এই কর্মসূচি শুরু করা হবে। বোরানগর পুরসভাতে এই কর্মসূচি শুরু হবে, বাকি পুরসভাগুলিতেও হবে। অনেক পুরবোর্ড ভেঙে দেওয়া নিয়ে বলেছেন, তৃণমূলের অনেক কাউন্সিলর পালিয়ে গিয়েছে। পুর প্রশাসক বসিয়ে কাজ করা হচ্ছে। বর্ষার মরশুমে যাতে কোনো সমস্যা না হয় তা দেখা হচ্ছে। এছাড়াও একাধিক বিষয়ে মুখ খুলেছেন অগ্নিমিত্রা। রাস্তায় যেখানে সেখানে বালি পাথর ফেলে রাখা, তা নিয়ে বলেন, যেখানে সেখানে পাথর, বালি, সুরকি ফেলে রাখা হচ্ছে, তা চলবে না। এটা আপনার রাস্তা নয়। বিল্ডার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কড়া পেনাল্টি করব, শুধরে যান। রাস্তায় বাস গাড়ির বেআইনি পার্কিং নিয়ে বলেন, রাতে রাস্তায় বাস দাঁড়িয়ে থাকছে। বাস স্টপে যান বা পার্কিং কিনুন। অনেকের বাড়িতে পার্কিং থাকলেও রাস্তায় রাখছেন, এটা চলতে পারে না। এছাড়াও দলের একাংশে তোলাবাজি নিয়ে মুখ খুলে জানিয়েছেন, আমাদের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কোনোভাবেই দুর্নীতি, তোলাবাজি, দাদাগিরি বরদাস্ত করা হবে না। অগ্নিমিত্রা পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর জনতার সমস্যার কথা শুনতে মুখোমুখি কর্মসূচির সূচনা করেন। কর্পোরেশনগুলির অধীনে বসবাসকারী নাগরিকদের সমস্যার কথা শোনা হচ্ছে ফোনে। নির্দিষ্ট নম্বরে ফোন করে মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন নাগরিকরা। তবে এই কর্মসূচি এখন কিছু জায়গায় সীমিত। খুব তাড়াতাড়ি রাজ্যের বাকি অংশে শুরু করা হবে জানিয়েছেন মন্ত্রী। রেভিনিউ শেয়ারিং মডেলে এবার সরকারি হাসপাতালে ইভিনিং ওপিডি চালু করতে চাইছে রাজ্য সরকার। অর্থাৎ টাকার বিনিময়ে সরকারি হাসপাতালে চৌহদ্দিতেই এবার বেসরকারি হাসপাতালের মতো মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। উদ্দেশ্য, সকাল বিকেল দুটো স্লটেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সরকারি পরিসরে যুক্ত রাখা। সরকারি কাঠামো ব্যবহার করে স্বল্প মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাকে নাগালে নিয়ে আসা। আসলে সকালের উপচে পড়া বিনামূল্যের ওপিডিতে অনেকেই গুঁতোগুঁতি করে ডাক্তার দেখাতে চান না, অথচ সরকারি হাসপাতালে ভর্তি হলে গেলে ওপিডিতে ডাক্তার দেখাতেই হবে। ইভিনিং পে ক্লিনিক চালু হলে ফ্রি ওপিডির চাপ কিছুটা হলেও কমবে। ধীরে সুস্থে অনেকেই বিকেলে ডাক্তার দেখাতে পারবেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই উদ্দেশ্যেই ইভিনিং পে ক্লিনিকের ভাবনা চিন্তা শুরু করেছে স্বাস্থ্য
দপ্তর। সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের একটি বৈঠকে এই ব্যাপারে চিকিৎসকদের মত জানতে চান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়। জানা গিয়েছে, এই ইভিনিং পে ক্লিনিকে মোট যে আয় হবে তার 60% ডাক্তারবাবুকে, 20% নার্সকে, 10% গ্রুপ ডি কর্মীকে দেওয়া হবে। বাকি 10% সরকারি কোষাগারে জমা পড়বে। অর্থাৎ 500 টাকা ভিজিট হলে 300 টাকা পাবেন বিশেষজ্ঞ চিকিৎসক, 50 টাকা পাবে হাসপাতাল। মন্ত্রী শারদ মুখোপাধ্যায় জানিয়েছেন, রেভিনিউ শেয়ারিং মডেলে ইভিনিং ওপিডি চালু করার পরিকল্পনা রয়েছে। নিয়মমাফিক এই জাতীয় নীতিগত প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় পাশ করতে হয়। নিয়মমাফিক এই জাতীয় নীতিগত প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় পাশ করাতে হয়। এক্ষেত্রেও তাই হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আসলে ডিউটি শেষ হওয়ার পরেই অধিকাংশ বিশেষজ্ঞ চিকিৎসক নিজস্ব চেম্বার বা বেসরকারি নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিসের উদ্দেশ্যে রওনা দেন। এর ফলে দুটি বড় সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। এক, দুপুরের পর সরকারি হাসপাতালে কোনো জটিল কেস এলে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন কল পেতে সমস্যা হয়। রোগীকে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া ছাড়া উপায় থাকে না। দুই, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের রোগীরা সন্ধ্যার পর বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা কর্পোরেট হাসপাতালে যান, যা অত্যন্ত ব্যয়বহুল। উল্লেখ্য, রাজ্যের কিছু জেলা হাসপাতাল, মহকুমা, স্টেট জেনারেল এবং সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে সান্ধ্যকালীন বহির্বিভাগ এবং ইভিনিং ওপিডি পরিষেবা চালু করা হয়েছে। এই ওপিডিগুলি বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। নব্য বিজেপিদের বারবারন্ত রুখতে গোড়া থেকে সচেষ্ট রাজ্যের শাসক দল। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল রীতিমতো হুঁশিয়ারি সুরে সতর্ক করেছেন। কিন্তু তারপরও জেলায় জেলায় গেরুয়া শিবিরের সদস্যদের বিরুদ্ধে হুমকি, তোলাবাজির মতো অভিযোগ উঠছে ভুরি ভুরি। অভিযোগ পেয়ে দল তৎক্ষণাৎ ব্যবস্থাও নিচ্ছে। এবার তোলাবাজদের চিহ্নিত করে তালিকা তৈরির দায়িত্ব বিরোধী দলকেও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আসল তৃণমূলের বিধায়কদের বৈঠকে এই প্রসঙ্গ ওঠে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের বলেছেন যে কোনো বিজেপি কর্মীরা এমন অন্যায় করছে, বিধানসভা অনুযায়ী সেই তালিকা তৈরি করে তাকে জমা দিতে, তা দেখে ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী। 4 মে রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর অনেক জায়গায় দেখা গিয়েছে তৃণমূল ছেড়ে সঙ্গে সঙ্গে বিজেপি হয়ে গিয়েছেন রাজনৈতিক কর্মীরা। নিজেদের তারা এখন শাসক শিবিরের বলে পরিচয় দেন। অভিযোগ, রাজনৈতিক রং বদলে ফেললেও তৃণমূলের স্বভাব ছেড়ে বেরোতে পারেননি এরা, বরং নিজেদের এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের উপর টাকা আদায়ে চাপ সৃষ্টি করা থেকে হুঁশিয়ারিতে অধিকাংশ ক্ষেত্রে উঠে আসছে এই নব্য বিজেপি সদস্যদের নাম। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সমস্যার কথা উপস্থাপন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামানরা। জানানো হয়, এতে তৃণমূল কর্মী সমর্থকরা বিরক্ত। ঋতব্রতর দাবি, তাঁদের কথা বেশ গুরুত্ব সহকারে শুনেছেন মুখ্যমন্ত্রী। এরপরই বিরোধী দলকে তিনি গুরুদায়িত্ব দিয়েছেন। শুভেন্দু অধিকারী তাঁদের পরামর্শ দেন, বিধানসভা এলাকা অনুযায়ী কোন বিজেপি কর্মী তৃণমূলের উপর এমন চাপ দিচ্ছে, তোলাবাজি করছে, কার কাছে কত টাকা চাইছে, এসবের তালিকা বানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে তিনি ব্যবস্থা নেবেন। এ নিয়ে ঋতব্রতর বক্তব্য, অন্যায় রুখতে প্রশাসনের সদিচ্ছা থাকতে হবে। মুখ্যমন্ত্রী তো শাসক বিরোধী সকলের, তাই অন্যায় হলে উভয় পক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। গতকাল সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে। নির্ধারিত সময়ের 6 মিনিট আগেই এসে হাজিরা দিলেন তিনি। শালবনীতে জমি দুর্নীতির মামলায় তার ক্যানাল রোডের বাড়িতে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। বাড়িতে তখনও তার খোঁজ মেলেনি বলে জানা যায়। তারপর গতকাল সকালের 9:54 সিআইডি দপ্তরে হাজির হলেন সুমিত রায়। একটা চাপানুতর চলছিল এদিন আদৌ হাজিরার নির্দেশ মেনে সিআইডি দপ্তরে দেখা মিলবে কিনা। তবে সময় মেনেই কালো গাড়িতে চেপে ভবানী ভবনে আসেন সুমিত। সংবাদ মাধ্যমের তরফ থেকে একাধিক প্রশ্ন ধেয়ে এলেও কোনো উত্তর দেননি তিনি। একাধিক মামলায় অভিষেকের আত্মসহায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই সূত্রে বহু আগে থেকেই খোঁজ জারি রেখেছিল পুলিশ, কিন্তু সুমিতের পাত্তা মেলেনি বলে জানা যায়। অবশেষে নিজেই সিআইডি সদর দপ্তরে আসেন তিনি। ঘটনার সূত্রপাত শালবনী থানায় দায়ের হওয়া একটি বহুল চর্চিত জমি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। ওই মামলায় সুমিত রায়ের নাম জড়াতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। এমনকি তার খোঁজে অভিষেকের কালীঘাটের বাসভবনেও পৌঁছে যায় তদন্তকারী দল। অভিযোগ ওঠে, মাঝরাতে বাড়ির দরজা তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালিয়েও সুমিতের কোনো হদিশ পায়নি পুলিশ। এরপর তার বিরুদ্ধে আরও একাধিক অনিয়মের অভিযোগে পরপর মামলা রুজু করা হয়। রক্ষা কবচের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হন সুমিত রায়। এর মধ্যে চাকরি সংক্রান্ত দুর্নীতির একটি পৃথক মামলায় কলকাতা হাইকোর্ট তদন্তে পূর্ণ সহযোগিতার শর্তে তাকে 10 দিনের মধ্যে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয় এবং সাময়িক স্বস্তি দেয়। তবে জমি দুর্নীতি মামলায় তার আগাম জামিনের আর্জি নিম্ন
নিম্ন এবং উচ্চ উভয় আদালতেই খারিজ হয়ে যায়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তৎক্ষণাৎ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সুমিত রায়। শীর্ষ আদালত মামলাটি বিবেচনা করে নির্দেশ দেয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সুমিতকে গ্রেপ্তার বা কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না, তবে তাকে অবশ্যই তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করতে হবে। সুপ্রিম স্বস্তি মিলতেই তৎপরতা বাড়ে সিআইডির। সুমিতের নিউ আলিপুরের বাসভবনে গিয়ে গতকাল সকাল 10টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ সংক্রান্ত নোটিশ পাঠান তদন্তকারীরা। সেই সময়সীমা মেনেই শনিবার নির্দিষ্ট সময়ে গোয়েন্দাদের মুখোমুখি হন তিনি। সিআইডি দপ্তরে হাজিরা দিলেও আইনি জট কিন্তু পুরোপুরি কাটেনি সুমিত রায়ের। তার বিরুদ্ধে এখনও অতিরিক্ত দুটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে। সেই জোড়া মামলায় গ্রেপ্তারি এড়াতে এবং আগাম রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন তিনি। দ্রুত শুনানির আবেদনেও জানানো হয়েছিল সুমিতের আইনজীবীদের তরফে, তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই জরুরি শুনানির আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়, নির্দিষ্ট কাজের তালিকা মেনেই মামলার নিয়মমাফিক শুনানি গ্রহণ করা হবে। রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন। নতুন সরকার ক্ষমতায় আসার পরও সেই স্থবিরতা কাটবে কি না তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষা এবং রাজনৈতিক মহলে। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং অবিলম্বে অবাধ ছাত্র ভোটের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক পক্ষকে এক ছাতার তলায় এসে ছাত্র সংসদের ভোটের পক্ষে সওয়াল করার আহ্বান জানিয়েছেন তিনি। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক প্রক্রিয়া থমকে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, অতীতে কি ভুল হয়েছে তা নিয়ে কাদা ছড়াছড়ি না করে এখন মূল নজর হওয়া উচিত দ্রুত নির্বাচন সম্পন্ন করার দিকে। ছাত্র আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অশোকদেব, তাপস রায়, শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক শীর্ষ রাজনীতিবিদ উঠে এসেছেন এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই। ছাত্র রাজনীতি হলো মূল রাজনীতির আসল সাপ্লাই লাইন। তার সংযোজন ছাত্র সংসদ নির্বাচন না হলে শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক কাঠামো এবং সক্রিয়তা ক্ষতিগ্রস্ত হয়। কলেজে নির্বাচন না থাকায় কর্মীরাই কার্যত ইউনিয়নের ক্ষমতার হ্রাস হাতে নিচ্ছেন, যা এক নজিরবিহীন এবং অস্বাভাবিক ঘটনা। উল্লেখ্য, 2017 সালের জানুয়ারি মাসে রাজ্যে শেষবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে কেবল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভোট হলেও তাও প্রায় বহু বছর আগের কথা। দীর্ঘদিন ভোট না হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে বহু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়। নির্বাচন না হওয়ায় বেশ কিছু প্রাক্তনী এবং বহিরাগতদের মদতে ক্যাম্পাসগুলিতে প্রভাব বিস্তার করার গুরুতর অভিযোগও উঠেছিল। সম্প্রতি উচ্চ শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে রাজ্যের সরকারি কলেজগুলির পুরনো পরিচালন সমিতি ভেঙে নতুন সমিতি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রশাসনিক রদবদলের পর রাজ্য সরকার আদৌ বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত নির্বাচন করানোর পথে হাঁটে কিনা সেটাই এখন দেখার। বঙ্গে ছোট এবং মাঝারি নার্সিংহোমের সংখ্যা 2,500। সেগুলিতে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন সাধারণ মানুষ। পিছিয়ে পড়া মানুষ আয়ুষ্মান ভারত যোজনায় এই সুবিধা পাবেন। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বড় ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। ছোট মাঝারি নার্সিংহোমের সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। দীর্ঘ বৈঠকে হাজির ছিলেন বেসরকারি নার্সিংহোম সংগঠনের সভাপতি অভিজিৎ মণ্ডল, সম্পাদক ডক্টর রাজীব পান্ডে। এদিন বৈঠকে অনলাইনেও হাজির ছিলেন বহু নার্সিংহোমের মালিক। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, 16 আগস্ট সরকারিভাবে আয়ুষ্মান ভারত পরিষেবা উদ্বোধন হচ্ছে বাংলায়। এই প্রকল্পে 1000টিরও বেশি অস্ত্রোপচার চিকিৎসা বিনামূল্যে হয়। তার জন্য রয়েছে নির্দিষ্ট রেট। যে সমস্ত ছোট মাঝারি নার্সিংহোমের NABHL স্বীকৃত রয়েছে তারা সংশ্লিষ্ট অস্ত্রোপচারের জন্য 10% টাকা বেশি পাবে। প্রতিটি ছোট মাঝারি নার্সিংহোমে মিলবে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা। বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ যাতে আরও বাড়ে তা নিয়ে এদিন বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে। বাংলায় এতদিন নার্সিংহোম খোলা ছিল ঝক্কির। হাজারো লাইসেন্স লাগে নার্সিংহোম খুলতে। এক একটি নার্সিংহোমে ডে কেয়ার সেন্টার খুলতে লাগে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স, আবার আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ব্যবহার করতে লাগে লাইসেন্স। PCPNDT নার্সিংহোমের অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ কিনা তা খতিয়ে দেখে তবেই মেলে ফায়ার লাইসেন্স। এই সমস্ত লাইসেন্সের জন্য ঘুরতে হতো আলাদা আলাদা দপ্তরে। এবার সমস্ত লাইসেন্সের জন্য ওয়ান উইন্ডো সিস্টেম চালু করছে স্বাস্থ্য দপ্তর। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ অনুরোধ করেছে
দুর্নীতির অভিযোগে কালিমালিপ্ত শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, তাই এবার 200 কোটি টাকা দুর্নীতির তদন্তে গত 15 বছরে আয় ব্যয়ের হিসাবের অডিট করা হবে। শুধু তাই নয়, আধিকারিকদের বিরুদ্ধেও তদন্ত হবে। তার জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারাই অন্তর্বর্তী প্রশাসনিক তদন্ত করবে। এসজেডি এর প্রশাসনিক বৈঠকের পর একথা জানান পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। দীর্ঘ 2.5 বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বৈঠকে জলপাইগুড়ি ও শিলিগুড়ির সার্বিক রূপরেখা বদলে দিতে যেমন 100 কোটি টাকার নতুন উন্নয়ন প্রকল্পের মেগা রূপরেখা তৈরি করা হয়েছে, তেমনি বিগত বোর্ডের সময়কালের আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিংয়ে জেলাশাসক হরিশঙ্কর পানিকক্করের নেতৃত্বে ওই বৈঠকে পর্যটন মন্ত্রী ছাড়াও ছিলেন পরিবহন ও অর্থমন্ত্রী আনন্দময় বর্মন, বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ আধিকারিকেরা। পর্যটন মন্ত্রী বলেন, 15 বছরের অডিট হবে। দুর্নীতির নেতা, মন্ত্রী, আধিকারিক সহ যিনিই যুক্ত থাকুন না কেন, কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, নাগরিক পরিষেবা ও পরিকাঠামো পুনরুজ্জীবিত করতে এসজেডিএ একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে 100 কোটি টাকার একটি নতুন ব্যাংক স্কিম তৈরি করে কাজ শুরু করা হবে। মূলত রাস্তাঘাট, নিকাশি, পানীয় জল, শ্মশানঘাট সংস্কার এবং আধুনিক আলোকে অগ্রাধিকার দিয়ে বর্ষা শেষ হতেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। নাগরাকাটা এবং ধূপগুড়ির মতো বাইরে থাকা বিধানসভা কেন্দ্রগুলিকে এসজেডি এর এখতিয়ারভুক্ত করার জন্য নগর উন্নয়ন দপ্তরে আবেদন জানানো হবে। শিলিগুড়ির বাস টার্মিনাসের উল্টো দিকে থাকা পুরনো এসজেডিএ বিল্ডিং ভেঙে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করা হবে।